আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমরা আসছি উদ্ভিদ বিজ্ঞান বিভাগ অনার্স প্রথম বর্ষ মাইক্রোবায়োলজি মাইক্রোবায়োলজি কোর্সের নবম অধ্যায়ের ক্লাসে। নবম অধ্যায়ে আমরা সিলেবাস দেখতে পাচ্ছি আমাদের এই মুহূর্তে হোয়াইট বোর্ডে। ঠিক আছে, প্রথমত আমরা একটু সিলেবাস দেখার চেষ্টা করব। আশা করছি তোমরা যারা লাইভে আছো তাদের ভিডিও দেখতে কোনো সমস্যা হচ্ছে না, কিংবা তোমরা ভয়েসও সঠিকভাবে বুঝতে পারতেছো। ঠিক আছে, প্রথমত আমরা দেখার চেষ্টা করি যে আমাদের সিলেবাসের মধ্যে কি কি আছে, আমরা এই জিনিসটা একটু আইডেন্টিফাই করি। ঠিক আছে, যদিও সিলেবাসের মধ্যে কথা বলা কম, তবে অধ্যায়টা কিন্তু একটা বড় অধ্যায়। ওকে, আচ্ছা, অধ্যায়ের নাম কি? গ্রোথ অফ ব্যাকটেরিয়া। কি নাম? গ্রোথ অফ ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়ার বৃদ্ধি। মানে কি? মানে হচ্ছে ব্যাকটেরিয়ার বৃদ্ধি। ঠিক আছে, ব্যাকটেরিয়া বৃদ্ধি কিভাবে পায়, সে সংখ্যা বৃদ্ধি কেমন করে ঘটায়, এই অধ্যায়ে কিন্তু এটুকু আলোচনা আছে। আসেন, যে গ্রোথ এন্ড মাল্টিপ্লিকেশন, অর্থাৎ বৃদ্ধি। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন মানে সংখ্যা বৃদ্ধি, সংখ্যা বৃদ্ধি। ঠিক আছে, গ্রোথ কার্ভ, যে বৃদ্ধি চিত্র, মানে বৃদ্ধির রেশিও, বৃদ্ধির রেট বা বৃদ্ধির হার আমরা বলতে পারি এটাকে। জেনারেশন টাইম, অর্থাৎ একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া সৃষ্টি হওয়া পর্যন্ত যে সময়টা, এটাকে জেনারেশন টাইম বলা হয়ে থাকে। এরপর কি আছে? গ্রোথ রেট। ঠিক আছে, মানে কি? বৃদ্ধির হার, মানে হচ্ছে বৃদ্ধির হার। কোন নির্দিষ্ট সময়ে বা 1 ঘন্টায় কতগুলো ব্যাকটেরিয়া সৃষ্টি হয় তার আলোচনা এই জায়গায় আছে। এফেক্টস অফ টেম্পারেচার, পিএইচ অন ব্যাকটেরিয়াল গ্রোথ, ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে তাপমাত্রা এবং পিএইচ এর প্রভাব। ব্যাকটেরিয়া বৃদ্ধিতে তাপমাত্রা এবং পিএইচ এর প্রভাব, এটা হচ্ছে এই অধ্যায়ের আলোচ্য বিষয়। ওকে, তাহলে যেটা জানতে চাচ্ছি, লাইভে যারা যুক্ত আছো, সিলেবাসটা বুঝতে পারছো তো? এটা একটু বলো, সিলেবাসটা বুঝতে পারছো কিনা সেটা একটু বলো। সিলেবাসের মধ্যে আমার কি কি জানতে হচ্ছে এটা তো বুঝতে পারছো? একটু কমেন্ট করে বলো যে সিলেবাসটা বুঝতে পারছো কিনা। ওকে, আচ্ছা, ওকে, বুঝতে পারছি। তাহলে আমরা একটু যাওয়ার চেষ্টা করি, আমরা কোশ্চেন ভিত্তিক একটু আগানোর চেষ্টা করি, আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের কোশ্চেন গুলা কি কি আছে। ঠিক আছে, আমাদের প্রশ্নগুলো কি কি আছে আমরা একটু দেখার চেষ্টা করব। যে প্রথমে আমরা কোন প্রশ্ন দিয়ে শুরু করছি আমরা একটু দেখব। প্রথম প্রশ্ন হচ্ছে যে পুষ্টি বলতে কি বুঝো? ঠিক আছে, পুষ্টি উপাদানের বৈশিষ্ট্য ও প্রকারভেদ লিখো। বুঝা গেছে যে পুষ্টি বলতে কি বুঝো? আমরা প্রথমে আমরা উত্তর লেখার চেষ্টা করি, যাই পরীক্ষাতে লিখবো, কি লিখবো? উত্তর লিখবো নাকি? যে 1 নং প্রশ্ন উত্তর লিখলাম, লেখার পরে কি যে পুষ্টি লিখবো না? পুষ্টি, পুষ্টি হচ্ছে
কোন জীব তার বৃদ্ধি বিকাশ, বংশবৃদ্ধি, দৈহিক ক্ষয়পূরণ প্রভৃতি কাজে, অথবা কোন জীব তার দৈহিক ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ, প্রভৃতি কাজে যেসব বস্তু গ্রহণ করে, ঠিক আছে, কিংবা কোন জীব তার ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ ইত্যাদির লক্ষ্যে যেসব বস্তু ভক্ষণ করে সেগুলোকে বলা হচ্ছে পুষ্টি। অথবা যেসব বস্তু ভক্ষণ করলে কিংবা যেসব বস্তু গ্রহণ করলে জীবের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ হয়ে থাকে সেগুলোকে বলা হচ্ছে কি? পুষ্টি বলা হচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে পুষ্টি উপাদানের বৈশিষ্ট্য এবং প্রকারভেদ লিখো। আমরা পড়তেছি কি? আমরা কিন্তু পড়তেছি এখানে অণুজীবের কথা, তাই কিনা? কার কথা পড়তেছি? আমরা কিন্তু এই জায়গায় পড়তেছি অণুজীবের হিসাব। তাহলে অণুজীব তার ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, ঠিক আছে, সংখ্যা বৃদ্ধি, প্রজনন প্রভৃতি কাজে যেসব বস্তু গ্রহণ করে আমরা সেগুলোকে বলতে পারবো পুষ্টি। বুঝা গেছে? তাহলে অণুজীব তার কি করবে? যে অণুজীব তার ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ, প্রজনন, সংখ্যা বৃদ্ধি প্রভৃতি কাজে যেসব বস্তু ভক্ষণ করে সেগুলোকে বলা হচ্ছে পুষ্টি। ঠিক আছে? অণুজীব তার পুষ্টি সাধনের জন্য পুষ্টি দ্রব্য তার জীবদেহের বাইরে থেকে সংগ্রহ করে। কোথেকে সংগ্রহ করে? জীবদেহের বাইরে থেকে সংগ্রহ করে। এখন পুষ্টির বৈশিষ্ট্যগুলা কি কি? পুষ্টির বৈশিষ্ট্যগুলো হচ্ছে, দেখি সমস্যা আছে কিনা। পুষ্টির বৈশিষ্ট্যগুলো কি কি সেটা আমাদের জানতে হচ্ছে। ঠিক আছে? পুষ্টির বৈশিষ্ট্য হচ্ছে, বৈশিষ্ট্য খুবই কম। পুষ্টির বৈশিষ্ট্য, জীবন পুষ্টির বৈশিষ্ট্য হচ্ছে, বৈশিষ্ট্য কি? যে কোষীয় উপাদান থাকবে। কি থাকবে? কোষীয় উপাদান থাকবে। আর কি থাকবে? জীব শক্তি তৈরি করার জন্য, জীবনী শক্তি তৈরির জন্য, জীবনী শক্তি তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান সমৃদ্ধ হতে হবে। ঠিক আছে? যদি আমরা আর একটা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে ইটিসি এবং এনজাইম সক্রিয় করার জন্য উপযোগী হতে হবে। ইটিএস এবং হচ্ছে এনজাইম সক্রিয় করার উপযোগী হতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে অবস্থা। তাহলে আমরা প্রথমে হচ্ছে অণুজীবের পুষ্টির সংজ্ঞা শুনছি। আমরা এখন যেটা পড়তেছি সেটা হচ্ছে অণুজীবের পুষ্টির বৈশিষ্ট্য। অণুজীব তার পুষ্টি গ্রহণ করার জন্য জীবদেহের বাহ্যিক অবস্থার প্রতি নির্ভরশীল। অণুজীবের পুষ্টির বৈশিষ্ট্য নিম্নোক্ত। তিনটা বৈশিষ্ট্য প্রধান। একটা হচ্ছে যে অণুজীবের পুষ্টিতে কোষীয় উপাদান থাকতে হবে। নাম্বার 2, জীবনী শক্তি তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান সমৃদ্ধ হতে হবে। জীবনী শক্তি মানে সোজা কথা এটিপি তৈরির জন্য কি প্রয়োজনীয় উপাদান থাকতে হবে। নাম্বার 3, ইটিএস ইলেকট্রন প্রবাহ তন্ত্র এবং এনজাইম সক্রিয় করার জন্য উপযোগী হতে হবে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে অণুজীবের পুষ্টির বৈশিষ্ট্য। এখন আমরা যাব কোথায়? প্রকারভেদ। ঠিক আছে? অণুজীবের পুষ্টির প্রকারভেদ, এটা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে মুখ্য আর একটা হচ্ছে গৌণ। ঠিক আছে? একটা কি? মুখ্য রাসায়নিক উপাদান, আর একটা হচ্ছে গৌণ রাসায়নিক উপাদান। মুখ্যগুলোর মধ্যে হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, সোডিয়াম, ঠিক আছে, আয়রন 1 2 3
4 5 6 7 8 9 আয়রন, এর পাশাপাশি এখানে নিকেল আছে, নিকেল। আর যদি আমরা গৌণ উপাদান দেখি, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, কপার, বোরন, ঠিক আছে, বোরন, তারপর ক্লোরিন, ঠিক আছে, ক্লোরিন ইত্যাদি কিন্তু হচ্ছে গৌণ উপাদান। এটা কিসের? এটা হচ্ছে যে প্রকারভেদ কিসের? পুষ্টি উপাদানের যে প্রকারভেদ যেগুলো, সেগুলা পুষ্টি উপাদানের প্রকারভেদ সাধারণত আমরা 3টা প্রকারভেদ দেখি। আমি অ্যান্সারটা সারা দিই। একটা হচ্ছে যে আমরা দেখলাম মুখ্য জৈব উপাদান, ঠিক আছে, তারপর হচ্ছে গৌণ উপাদান, তারপর জৈবিক শক্তির উৎস আছে, বৃদ্ধির প্রভাবক আছে। এখন যেটা অনেকে ভাবতেছে এটা মনে হয় নিবন্ধনের ক্লাস, না, আপনি ক্লাসের একটু ক্যাপশনে দেখেন, এটা অনার্স প্রথম বর্ষের ক্লাস। অনার্স প্রথম বর্ষের ক্লাস, যারা যারা এই মুহূর্তে ক্লাস দেখছেন, এটা অনার্স প্রথম বর্ষের ক্লাস। এটা হচ্ছে প্রকারভেদ গেল। তাহলে প্রশ্নটা যদি আসে পুষ্টি বলতে কি বুঝো, পুষ্টি উপাদানের বৈশিষ্ট্য ও প্রকারভেদ লেখো। আমরা প্রথমে পুষ্টির সংজ্ঞা লিখবো। কি লিখবো? সংজ্ঞা। কাকে বলে? যেসব বস্তু ভক্ষণ করলে জীবের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ হয়ে থাকে তাদেরকে পুষ্টি বলে। অণুজীবের পুষ্টি বলতে সেসব বস্তুকে বোঝায় যাদের মাধ্যমে অণুজীবের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ, প্রজনন প্রভৃতি ক্রিয়াকলাপ সংঘটিত হয়ে থাকে, সেসব বস্তুকে অণুজীবের পুষ্টি বলে। ঠিক আছে? আচ্ছা, অণুজীবের পুষ্টি বৈশিষ্ট্য কি? 3টা। অণুজীবের পুষ্টির কোষীয় উপাদান সমৃদ্ধ হতে হবে, জীবন শক্তি তৈরি করার জন্য প্রয়োজনীয় পরিমাণ উপাদান সমৃদ্ধ হতে হবে। নাম্বার 3, ইলেকট্রন প্রবাহ তন্ত্র এবং এনজাইম সক্রিয় করার জন্য উপযোগী হতে হবে। এরপর কি? এখন হচ্ছে যে অণুজীবের পুষ্টির প্রকারভেদ, এটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, যে মুখ্য রাসায়নিক উপাদান, গৌণ রাসায়নিক উপাদান। এক্ষেত্রে রাসায়নিকের বদলে আমরা লিখতে পারি জৈবিক, যে মুখ্য জৈবিক উপাদান, গৌণ জৈবিক উপাদান। মুখ্য জৈবিক উপাদান কোনগুলা? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, সোডিয়াম, ফেরাস, নিকেল। গৌণ উপাদান কোনগুলা? ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, কপার, বোরন, ক্লোরিন। ঠিক আছে? এরপর আছে জিঙ্ক, এরপর আছে কোবাল্ট। এগুলো কিন্তু গৌণ উপাদান। এই পর্যন্ত লিখলে কিন্তু এই প্রশ্নটার উত্তর লেখা শেষ হবে। যারা এই মুহূর্তে লাইভে আছো, বলো এই প্রশ্নটা উত্তর লিখতে পারবে কিনা, বুঝছো কিনা? এই প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে সেটা বুঝছো কিনা, কিংবা প্রশ্নটা যদি পরীক্ষায় আসে লিখতে পারবা কিনা, একটু দ্রুত কমেন্ট করো। একটু দ্রুত কমেন্ট করো যে যা যা বললাম তা যদি পরীক্ষা যদি প্রশ্নে আসে লিখতে পারবে কিনা, কিংবা হচ্ছে প্রশ্নটার আনসার করতে পারবে কিনা, একটু একটু দ্রুত করো। ওকে, টমাস রয় বলছে পারবো। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা যাওয়ার চেষ্টা করি পরবর্তী প্রশ্নে। আমরা যদি প্রশ্নে যাওয়ার চেষ্টা করি, পরবর্তী প্রশ্নটা দেখার চেষ্টা করি কি আছে। অবিরাম বৃদ্ধি এবং সিনক্রোনাস বৃদ্ধির মধ্যে পার্থক্য। ঠিক আছে, সম্পূর্ণ পার্থক্য আমাদের পড়া লাগবে না। আমরা এই কোশ্চেনটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবে আমরা একটু এই যে অবিরাম বৃদ্ধি কি এবং সিনক্রোনাস বৃদ্ধি কি, আমরা একটু এই জিনিসটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, এখন দেখেন আমরা কি দেখতেছি, অবিরাম বৃদ্ধি এবং সিনক্রোনাস বৃদ্ধি। অবিরাম বৃদ্ধি এটা হলো সাধারণত অণুজীব সমূহকে জন্মানো যায় কোথায়? কালচার মিডিয়ামে জন্মানো যায়, এটা আমরা জানি। পরীক্ষাগারে, ল্যাবরেটরিতে জন্মানো যায়, তাই কিনা? এখন অবিরাম বৃদ্ধিটা হলো একটা পদ্ধতি যেখানে মানে কালচার মিডিয়ামে সকল কোষ একই সময়ে বৃদ্ধি পায় না। কি হয় না? সকল কোষ একই সময়ে বিভাজিত হয় না, কিংবা একই সময়ে বৃদ্ধি পায় না। এটা হচ্ছে অবিরাম বৃদ্ধি। এখন সিনক্রোনাস বৃদ্ধিটা কি? সিনক্রোনাস বৃদ্ধিটা হচ্ছে যেহেতু সিনক্রোনাস বৃদ্ধি খুবই অল্প সময়ে ঘটে, সময় খুবই কম,
থাকে সিনক্রোনাস বৃদ্ধির জন্য। সিনক্রোনাস বৃদ্ধি যেটা হবে কালচার মিডিয়ামে যে অনুজীবের যে কোষগুলা আছে, অনুজীব যেগুলা আছে, একই সময়ে সবার বৃদ্ধি ঘটবে। ঠিক আছে, সকল কোষের একই সময়ে বৃদ্ধি ঘটে। কি ঘটে? একই সময়ে বৃদ্ধি ঘটে, আমরা এটাকে বলি সিনক্রোনাস বৃদ্ধি। এবং সকল কোষের যদি একই সময়ে বৃদ্ধি না ঘটে, আমরা এটাকে বলে থাকি সাধারণত যে অবিরাম বৃদ্ধি। আমরা কি বলি? আমরা বলি অবিরাম বৃদ্ধি। ঠিক আছে, অবিরাম বৃদ্ধি যেটা হচ্ছে, এই প্রক্রিয়াটা সূচক বা হচ্ছে লগারিদম, সূচক বা লগারিদম পদ্ধতি অনুসরণ করে এর অনুজীবের বৃদ্ধি হয়। এক্ষেত্রে এ কিন্তু সূচক বা লগারিদমকে অনুসরণ করে না। আর যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অবিরাম বৃদ্ধির জন্য বারবার কি করা হয়? বারবার পুষ্টি উপাদান প্রয়োগ করতে হয়। বারবার পুষ্টি উপাদান প্রয়োগ করতে হয়। এখানে বারবার প্রয়োগ করতে হয় না, একবার। কয়বার? এখানে একবার প্রয়োগ করলে এনাফ। তাহলে এইখানে যে কোশ্চেনটা আছে অবিরাম বৃদ্ধি এবং সিনক্রোনাস বৃদ্ধির মধ্যে পার্থক্য লিখো, আমরা কোশ্চেনটা এমন ভাবে পড়তেছি সেটা হচ্ছে যেন আমরা বুঝতে পারি। কোশ্চেনটা পরীক্ষায় আসার মতো অতটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে না আমাদের কাছে। ঠিক আছে, তারপরও আমরা একটা আইডিয়া বা ধারণা রাখতেছি। অবিরাম বৃদ্ধিটা কি? এখন কালচার মিডিয়ামে বা পরীক্ষাগারে যদি অণুজীবের সকল কোষের একই সময়ে বৃদ্ধি না ঘটে, তাহলে আমরা এটাকে বলতেছি অবিরাম বৃদ্ধি। ঠিক আছে, এখন যদি সকল কোষের একই সময়ে বৃদ্ধি ঘটে, আমরা এটাকে বলতেছি সিনক্রোনাস বৃদ্ধি। অণুজীবের সকল কোষের হচ্ছে বৃদ্ধি একই সময়ে না ঘটলে এটা কি হচ্ছে? এটা সূচক বা লগারিদমের পদ্ধতিকে অনুসরণ করে। অবিরাম বৃদ্ধি সূচক বা লগারিদমের বৃদ্ধিকে অনুসরণ করে, কিন্তু সিনক্রোনাস বৃদ্ধি সূচক বা লগারিদমের পদ্ধতিকে অনুসরণ করে না। দেন এই যে অবিরাম বৃদ্ধি যেহেতু একই সময়ে সকল কোষ বিভাজিত হয় না কিংবা হচ্ছে বৃদ্ধি পায় না, সেহেতু এই যে অবিরাম বৃদ্ধিতে কালচার মিডিয়ামে বারবার পুষ্টি উপাদান প্রয়োগ করতে হয়। কালচার মিডিয়ামে কি, ল্যাবরেটরিতে যে কালচার মিডিয়ামে আছে, বারবার সেখানে ভিটামিন, এগার, সুক্রোজ, ফাইটো হরমোন কি করতে হবে? সেখানে প্রয়োগ করতে হয়। কিন্তু সিনক্রোনাস বৃদ্ধি যেহেতু একবারই সংঘটিত হয়, সেখানে একবার হচ্ছে দিলেই এনাফ। একবার কি দিলে? সেখানে কিন্তু একবার হচ্ছে যদি আমরা পুষ্টি উপাদান প্রয়োগ করি, একবার দিলেই কিন্তু এনাফ। এই যে এইটা হচ্ছে সিনক্রোনাস বৃদ্ধি এবং হচ্ছে অবিরাম বৃদ্ধি। এখন বলো তো সিনক্রোনাস বৃদ্ধি এবং অবিরাম বৃদ্ধি কি বুঝতে পারছো? একটু বলো, একটু কমেন্ট করে বলো। ঠিক আছে, পাশাপাশি তোমরা ক্লাসটাকে একটু শেয়ার করে দাও তোমাদের ফেসবুক আইডিতে। ক্লাসটাকে একটু তোমাদের ফেসবুক আইডিতে একটু শেয়ার করে দাও। ঠিক আছে, ক্লাসটাকে একটু তোমাদের ফেসবুক আইডিতে শেয়ার করে দাও। দ্বিতীয়বার বলো যে তোমরা অবিরাম বৃদ্ধি এবং সিনক্রোনাস বৃদ্ধি এটা বুঝতে পারছো কিনা। বুঝতে পারছি স্যার। বাকিদের কি অবস্থা? বুঝতে পারছো নাকি পারো নাই? খুবই আমরা ইন্টারেস্টিং একটা পার্টে আসছি, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বিভাজন পদ্ধতি বর্ণনা করো। আচ্ছা, কোশ্চেনটা আসছে ব্যাকটেরিয়ার দ্বিভাজন পদ্ধতি বর্ণনা করো, তাই না? ওকে, তাহলে আমরা দেখি কোশ্চেনটা কি হতে পারে আরো। অথবা অথবা হতে পারে ব্যাকটেরিয়ার অযৌন জনন পদ্ধতি বর্ণনা করো।
অথবা ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি গণনা করো, প্রধান জনন পদ্ধতি গণনা করো। অথবা হতে পারে যে ব্যাকটেরিয়ার জনন পদ্ধতি কিংবা ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির পদ্ধতি গণনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে, খুবই সহজ, খুবই সহজ। জাস্ট একটু ফোকাস করো ক্লাসটাতে 5 মিনিট। আমি নিশ্চিত তুমি, আমি যা বলছি এটা শোনার পর 5 মিনিট পর তুমি সেটা লিখে দিতে পারবা। বুঝা গেছে? কি করতে পারবা? লিখে দিতে পারবা। জাস্ট তোমরা একটু ক্লাসটাতে দেখো, ফোকাস করো। কোশ্চেন হতে পারে কি, ব্যাকটেরিয়ার দ্বিভাজন পদ্ধতি বর্ণনা করো, অথবা ব্যাকটেরিয়ার অযৌনকরণ পদ্ধতি বর্ণনা করো, অথবা হতে পারে যে ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতির বর্ণনা দাও। ঠিক আছে, এটা কিন্তু হতে পারে। এটা কিন্তু হতে পারে। তাহলে আমরা কি করব? উত্তর করব। যে উত্তর, উত্তর কি? ব্যাকটেরিয়া আদিকোষী জীব। ব্যাকটেরিয়া আদিকোষী জীব বা ব্যাকটেরিয়া আদিকোষী অণুজীব সাধারণত আদিকোষী জীবদের ক্ষেত্রে প্রকৃত যৌন জনন ঘটে না, যেহেতু ব্যাকটেরিয়াও আদিকোষী অণুজীব, সেহেতু ব্যাকটেরিয়াতেও এ ঘটনার ব্যতিক্রম ঘটে না, অর্থাৎ ব্যাকটেরিয়াতেও প্রকৃত যৌন জনন ঘটে না। এজন্য ব্যাকটেরিয়া প্রধানত অযৌন জনন প্রক্রিয়া বংশ বিস্তার করে, যার নাম দ্বিভাজন। যার নাম কি? দ্বিভাজন। নিম্নে দ্বিভাজন প্রক্রিয়ার বংশ বিস্তার পদ্ধতি তুলে ধরা হলো। বোঝা গেছে শুরু থেকে কি বললাম? বোঝা গেছে? ব্যাকটেরিয়া আদিকোষী অণুজীব, সকল আদিকোষী অণুজীবে প্রকৃত যৌন জনন ঘটে না, যেহেতু ব্যাকটেরিয়াও আদিকোষী অণুজীব, সুতরাং ব্যাকটেরিয়াতেও প্রকৃত যৌন জনন অনুপস্থিত। ব্যাকটেরিয়া প্রধানত দ্বিভাজন প্রক্রিয়া বংশ বিস্তার করে, যা একটি অযৌন জনন পদ্ধতি। নিম্নে দ্বিভাজন প্রক্রিয়া পদ্ধতি বা দ্বিভাজন পদ্ধতি বর্ণনা করা হলো। ঠিক আছে, আমরা কিন্তু তোমাদেরকে বলছিলাম যে ক্ষেত্রে জনন পাবা, যে ক্ষেত্রে গঠন পাবা, সেক্ষেত্রে তোমাদের চিত্র অবশ্যই গুরুত্বপূর্ণ। নাম্বার 1 এটা লেখার পর আমরা আগে একটা ব্যাকটেরিয়া দেখি। দেখেছি ব্যাকটেরিয়া কি ডিএনএ আছে না? আছে। এই একটা স্বাভাবিক ব্যাকটেরিয়া, এই যে একটা কি ব্যাকটেরিয়া? স্বাভাবিক ব্যাকটেরিয়া। এটা হচ্ছে বংশগতীয় বস্তু, এটা ক্রোমোজোম হতে পারে, ডিএনএ হতে পারে। ঠিক আছে, তাহলে 1 নম্বর কোশ্চেন, ব্যাকটেরিয়া দ্বিভাজন প্রক্রিয়া অংশগ্রহণ করলে ব্যাকটেরিয়ার অভ্যন্তরে থাকা ডিএনএটি ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লিতে বা প্লাজমা মেমব্রেনে সংযুক্ত হয়। বুঝছে? নাম্বার 2, ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেনে সংযুক্ত, ব্যাকটেরিয়ার ডিএনএ প্লাজমা মেমব্রেনে সংযুক্ত হওয়া অবস্থায় ব্যাকটেরিয়ার ডিএনএটির অনুলিপন ঘটে, অর্থাৎ সংখ্যা বৃদ্ধি ঘটে। ঘটছে? নাম্বার 3, ব্যাকটেরিয়ার ডিএনএটির সংখ্যা বৃদ্ধি সংঘটিত হওয়ার পর ব্যাকটেরিয়া কোষটি দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়। কিসে বৃদ্ধিপ্রাপ্ত হয়? ব্যাকটেরিয়া কোষটি দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়। ব্যাকটেরিয়া কোষের এই এখানে বৃদ্ধি ঘটে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি দিয়ে, অথবা কোষ প্রাচীর ও কোষ ঝিল্লির মধ্যবর্তী পর্যায়ে। ঠিক আছে, বৃদ্ধি ঘটছে। আচ্ছা, ব্যাকটেরিয়ার দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার পর ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লিটি ভিতরের দিকে বৃদ্ধি পাওয়া শুরু করে। এর ফলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরও সে কি করে?
কোষ ঝিল্লিকে অনুসরণ করে মাঝ বরাবর কি পায়? ভেতরের দিকে বৃদ্ধি পায়। নাম্বার 5, ভিতরের দিকে বৃদ্ধি পেতে পেতে এক সময় ব্যাকটেরিয়ার কোষঝিল্লি, উভয় প্রান্তের কোষঝিল্লি পরস্পরকে স্পর্শ করে। স্পর্শ করছে? স্পর্শ করে পরবর্তীতে টার্গার প্রেসারের কারণে, কিসের কারণে? টার্গার প্রেসারের কারণে ব্যাকটেরিয়ার কোষ দুটি পরস্পর পৃথক হয়ে যায়। কি হয়ে গেল? দেখো, পরস্পর পৃথক হয়ে গেছে। 1, 2, 3, 4, তোমাদের বোঝার স্বার্থে 5, 6, এই যে 7। বলো তো দ্বিভাজনটা বুঝছো? দ্বিভাজনটা বুঝছো কিনা একটু বলো তো আমাকে। বলো দ্বিভাজনটা বুঝতে পারছো কিনা একটু বলো। না বুঝলে আমি আবার রিপিট করতেছি, খুবই সহজ প্রসেস, খুবই সহজ জিনিস, একটু বলো যে বুঝতে পারছো কিনা। আরেকবার তো অবশ্যই বলবো, আরেকবার তো অবশ্যই বলবো। এই দেখো, এখানে আমরা 6টা দিছি, কি দিছি আমরা? মাত্র 6টা কিন্তু এখানে পয়েন্ট দিয়েছি। 6টা পয়েন্ট দিয়ে দ্বিভাজন খুবই সহজ প্রসেস শেষ হবে। ঠিক আছে, আমরা একদম শুরু থেকে আসি। এই যেটা ব্যাকটেরিয়া, নাকি এটা ব্যাকটেরিয়া না? ব্যাকটেরিয়া অভ্যন্তরে কি আছে? সেখানে বংশগতি বস্তু হিসেবে ডিএনএ বা ক্রোমোজোম আছে। এর প্রসেসটা কি? নাম্বার ওয়ান প্রসেস হচ্ছে যে ব্যাকটেরিয়া দ্বিভাজন প্রক্রিয়া অংশগ্রহণ করলে ব্যাকটেরিয়া অভ্যন্তরে থাকা ডিএনএটি ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লিতে যুক্ত হয়। সংযুক্ত হয়েছে, আগে ছিল মাঝখানে, এখন সংযুক্ত হয়েছে কোথায়? কোষ ঝিল্লিতে সংযুক্ত হয়। নাম্বার 2, কোষ ঝিল্লিতে সংযুক্ত থাকা অবস্থায় ডিএনএ এর অনুলিপন ঘটে, অর্থাৎ ডিএনএ এর সংখ্যা বৃদ্ধি ঘটে। এর ফলে কি হয়? একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ সৃষ্টি হয়। সৃষ্ট ডিএনএ দুটি পরস্পর 2 প্রান্তে অবস্থান করে। 2 প্রান্তে আছে না? নাম্বার 3 আসেন। ডিএনএ অনুলিপন হওয়ার পর ব্যাকটেরিয়া কোষটি দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়। দেখেন, এখানে কোষটা যে আকার ছিল এর চেয়ে কিন্তু আকার এখানে বড়। কি হয়? এরা দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়, বড় হয়েছে, হয়ে গেছে। ব্যাকটেরিয়া কোষের বৃদ্ধি ঘটে কোষের মধ্য বরাবর বা মাঝ বরাবর বৃদ্ধি ঘটছে। ঠিক আছে। নাম্বার 4, ব্যাকটেরিয়া কোষের বৃদ্ধি পাওয়ার পর ব্যাকটেরিয়া কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন মেসোসোমের মাধ্যমে বা মেসোসোমের সাহায্যে সে কোষের মাঝ বরাবর ভিতরের দিকে বৃদ্ধি পাওয়া শুরু করে এবং কোষ ঝিল্লির বাইরে থাকা কোষ প্রাচীর সে কোষ ঝিল্লিকে ফলো করে বা অনুসরণ করে। তার মানে কি? এখানে কোষ প্রাচীর বৃদ্ধি পাইছে, একে ফলো করে। এখানে কোষ ঝিল্লি বৃদ্ধি পেয়েছে, একে ফলো করে কোষ প্রাচীরও বৃদ্ধি পাইল। পেয়ে গেছে? নাম্বার 5, উভয় প্রান্তের কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন যখন পরস্পরকে স্পর্শ করার পর টার্গার প্রেসারের কারণে একটা ব্যাকটেরিয়া থেকে সম্পূর্ণ নতুন 2টা ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়। এটা হচ্ছে দ্বিভাজন। এটা কি? এটা হলো দ্বিভাজন প্রসেস। একটু দ্রুত বলো, বুঝতে পারছো কিনা? একটু দ্রুত বলো, বুঝতে পারছো কিনা? এছাড়া ব্যাকটেরিয়া মুকুলোদ্গম, কুড়ি সৃষ্টি,
বাডিং, ঠিক আছে, বাডিং, খণ্ডায়ন প্রভৃতি মাধ্যমেও সে তার অযৌন জনন সম্পন্ন করে। সে তার অঙ্গ জনন সম্পন্ন করে। কি জনন সম্পন্ন করে? অঙ্গ জনন সম্পন্ন করে। ঠিক আছে, তাহলে দ্বিভাজন প্রক্রিয়া ছাড়াও ব্যাকটেরিয়া কুড়ি সৃষ্টি, মুকুলোদ্গম, বাডিং, খণ্ডায়ন প্রভৃতি মাধ্যমে সে সম্পন্ন করে অঙ্গ জনন। ঠিক আছে, এছাড়াও ব্যাকটেরিয়াতে কনজুগেশন 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 ট্রান্সডাকশন ও ট্রান্সফরমেশনের মাধ্যমে যৌন জনন পদ্ধতিতে বংশগতীয় বস্তু স্থানান্তরিত হতে দেখা যায়। ঠিক আছে, এটা লেখার পর কি লিখবা? যে এছাড়া ব্যাকটেরিয়াতে মুকুলোদ্গম, কুড়ি সৃষ্টি, বার্ডিং, খণ্ডায়ন প্রভৃতির মাধ্যমে অঙ্গজনন সাধিত হয়ে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যাকটেরিয়া কনজুগেশন, ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন প্রভৃতি যৌন জনন পদ্ধতিতে ব্যাকটেরিয়ার শুধুমাত্র জেনেটিক বস্তুর আদান প্রদান তথা স্থানান্তর ঘটে থাকে। এটা ছিল ব্যাকটেরিয়ার দ্বিভাজন প্রসেস। আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবা যদি তোমাদের কাছে ইন্টারমিডিয়েট জীববিজ্ঞান প্রথম পত্র বইটা থেকে থাকে। আবুল হাসান স্যারের যে বই 4th অধ্যায়ে ব্যাকটেরিয়ার জনন, সেখানে দেখবা দ্বিভাজন প্রসেসটা খুব ভালোভাবে সেখানে বর্ণনা করা আছে। ওকে, তাহলে আমরা একটু এখন যাওয়ার চেষ্টা করি আমাদের পরবর্তী কোশ্চেনে। গ্রোথ কার্ভ কি? চিত্র সহ ব্যাকটেরিয়ার গ্রোথ কার্ভ বর্ণনা করো। গ্রোথ কার্ভ মানে বৃদ্ধির রেখাচিত্র। বৃদ্ধির কি? গ্রোথ মানে বৃদ্ধি, কার্ভ মানে রেখাচিত্র। কিরকম? এই যে আমরা দিলাম, এটা দিলাম ও, এটা দিলাম হচ্ছে এক্স, এটা দিলাম হচ্ছে ওয়াই। যে কোনো কিছু, আমি বিজনেস শুরু করতে পারি, আমি পড়াশোনা শুরু করতে পারি, আমি কিন্তু যে কোনো কিছু কি করতে পারি? আমরা কিন্তু যে কোনো কিছু হচ্ছে স্টার্ট করতে পারি। যে পড়াশোনা শুরু করলাম, বৃদ্ধিটা কেমন হবে? ঠিক আছে কিনা? তাহলে এক্ষেত্রে যেটা হতে পারে, এই দেখো যে প্রথম দিকে বৃদ্ধি পাইলো, এমন হতে পারে। পরে এই অবস্থা হলো স্বাভাবিক স্থির অবস্থা, পরে আবার বৃদ্ধি পেতে পারে, পরে আবার হ্রাস পেতে পারে, একদম নিচের দিকে চলে আসতে পারে, পারে কিনা? এটা কিন্তু হচ্ছে গ্রোথ কার্ভ, মানে বৃদ্ধির রেখাচিত্র। বৃদ্ধি বা হ্রাস যে কোনো কিছুকে আমরা গ্রোথ কার্ভ দিয়ে প্রকাশ করতে পারি। ঠিক আছে, আমাদের পড়াশোনা, চলাফেরা, ব্যবসা বাণিজ্য, ইনকাম সবকিছুকে আমরা কি করতে পারি? আমরা কিন্তু গ্রোথ কার্ভ দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে ব্যাকটেরিয়ার গ্রোথ কার্ভটা কি আসলে? ঠিক আছে, ব্যাকটেরিয়া গ্রোথ কার্ভটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে ব্যাকটেরিয়া কোনো জীবের ইনোকুলেশন হওয়ার পর, মানে কোনো জীবে সংক্রমণ ঘটানোর পর ব্যাকটেরিয়া কি করে? সেখান থেকে খাদ্য গ্রহণ করে, তার সংখ্যা বৃদ্ধি ঘটায়, কিন্তু একসময় কি হয়? মৃত্যু হয়। এই যে সম্পূর্ণ ঘটনাটা, এটা হচ্ছে গ্রোথ কার্ভ। আমরা একটু সংজ্ঞায় আসি এক্স্যাক্টলি। যদি পরীক্ষায় আসে তোমরা কি লিখবা? উত্তর লিখবা নাকি? এই যে উত্তর লিখছো, উত্তর লিখে কি যে গ্রোথ কার্ভ, আমি ইংলিশেই লিখলাম, তোমরা বাংলায় লিখো, সমস্যা নাই। এই যে গ্রোথ কার্ভ,
এটা কিভাবে লিখবা, যে অণুজীব কিংবা ব্যাকটেরিয়া কোন জীবে কিংবা কোন পোষক দেহে ইনোকুলেশন সংঘটিত হওয়ার পর কিংবা ইনোকুলেশন হওয়ার পর তার সংখ্যা বৃদ্ধি, স্থির দশা এর মাধ্যমে সে সময় অতিবাহিত করে। কিংবা কি হয়, যে ব্যাকটেরিয়া কোনো পোষক দেহে প্রবেশ করার পর তার সংখ্যা বৃদ্ধি ঘটায়, স্থির অবস্থা প্রাপ্ত হয় এবং সে একসময় মৃত্যু মুখে পতিত হয়। এই ঘটনাটাকে, এই সময়কালকে যদি আমরা একটা রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করি, আমরা এটাকে বলবো ব্যাকটেরিয়ার গ্রোথ কার্ভ কিংবা ব্যাকটেরিয়ার রেখাচিত্র। আমরা দেখার চেষ্টা করি, আমরা একটা গ্রোথ কার্ভ দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, একটু বড় করে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, একটু বড় করে দিলাম। এখানে দিলাম ও, এখানে দিলাম ও এক্স অক্ষ, এখানে হচ্ছে ও ওয়াই অক্ষ বরাবর। এই প্রথমে দিলাম স্বাভাবিক অবস্থা, অর্থাৎ ব্যাকটেরিয়া কোনো পশুকে প্রবেশ করলো, তারপর কি সে সেখান থেকে কি ঘটালো, সংখ্যা বৃদ্ধি ঘটাইলো। বৃদ্ধি করতেছে মানে কি, সংখ্যা বৃদ্ধি হচ্ছে। আবার সে কি হলো, এখান থেকে স্থির অবস্থা প্রাপ্ত হলো। এমন সময় এর কিন্তু মৃত্যুও ঘটতে পারে। এই যে অবস্থাটা, এই যে আমরা রেখাচিত্রটা অঙ্কন করলাম, আমরা কিন্তু এটাকে বলতে পারবো ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ। আমরা বলতে পারবো, কি বলতে পারবো, আমরা ব্যাকটেরিয়ার গ্রোথ কার্ভ বলতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমরা দিলাম ও এক্স এ দিলাম সময়, ও ওয়াই এ আমরা দিলাম হচ্ছে, ও ওয়াই আমরা কি দিলাম, আমরা দিলাম হচ্ছে সজীব কোষে ব্যাকটেরিয়া সংখ্যা। ব্যাকটেরিয়া সংখ্যা আমরা এটা দিলাম, তাই কিনা একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা, এটা হলো কি, এটা গেল সংখ্যা বৃদ্ধি দশা, এটা হলো কি, এটা হলো স্থির দশা, এটা হলো কি, এটা হলো মৃত্যু দশা। তাহলে এই যে চিত্রটা আমরা অঙ্কন করলাম, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার গ্রোথ কার্ভ। এটা কি ব্যাকটেরিয়ার গ্রোথ কার্ভ। তাহলে আমরা কি লিখবো এখানে, আমরা লিখবো চিত্র যে ব্যাকটেরিয়ার কি গ্রোথ কার্ভ। ঠিক আছে, গ্রোথ কার্ভ। নাম্বার ওয়ান, ব্যাকটেরিয়ার গ্রোথ কার্ভে 4টা দশা পরিলক্ষিত হয়। নাম্বার ওয়ান স্বাভাবিক দশা। কি দশা, স্বাভাবিক দশা। নাম্বার দুই হচ্ছে সংখ্যা বৃদ্ধি দশা। কি দশা, সংখ্যা বৃদ্ধি। নাম্বার 3 স্থির দশা। কি দশা, স্থির দশা। নাম্বার 4 যে মৃত্যু দশা। কি দশা, মৃত্যু দশা। তাহলে কয়টা হলো, এই মোট 4টা কিন্তু এখানে দশার সৃষ্টি হলো। ঠিক আছে, আমরা স্বাভাবিক দশা বলতে পারি, আমরা এটাকে কিন্তু আবার বিলম্বিত দশাও বলতে পারি। ঠিক আছে, তাহলে কোন ব্যাকটেরিয়া কোন পোষক কোষে যে প্রবেশ করলো, প্রবেশ করার পর সেই পোষকের সাথে মানিয়ে নিতে, কোন পোষকের সাথে কি করতে, মানিয়ে নিতে যে সময়টুকু প্রয়োজন হয়, আমরা এটাকে বলতে পারি স্বাভাবিক দশা, কিংবা এটাকে বলা যায় বিলম্বিত দশা। তাহলে সাপোজ আমার দেহেই ব্যাকটেরিয়া প্রবেশ করলো, তার দেহের অবস্থা একরকম, আমার দেহের অবস্থা একরকম। তাকে তো প্রথমে আমার দেহের অবস্থার সাথে কি করতে হবে, মানিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে কোনো ব্যাকটেরিয়া কোনো পোষক কোষে প্রবেশ করার পর সেই পোষক কোষে মানিয়ে নিতে যে সময়টা প্রয়োজন হচ্ছে, সেই সময়টাকে আমরা বলতে পারি স্বাভাবিক দশা বা বিলম্বিত দশা। এক্ষেত্রে সর্বনিম্ন 30 মিনিট থেকে ব্যাকটেরিয়ার 8 ঘন্টা সময় লেগে যেতে পারে। কয় ঘন্টা, 30 মিনিট থেকে 8 ঘন্টা সময় প্রয়োজন হতে পারে। এটুকু লিখলে আনাফ। নাম্বার 2 কি, সংখ্যা বৃদ্ধি। বিলম্বিত দশা কিংবা স্বাভাবিক দশা শেষ হওয়ার পর ব্যাকটেরিয়া পোষক কোষের সংখ্যা বৃদ্ধি ঘটাতে শুরু করে। কি করে, সংখ্যা বৃদ্ধি ঘটাতে শুরু করে। কি হারে, লগারিদম হারে। ব্যাকটেরিয়া লগারিদম হারে
তার কি শুরু করে, সংখ্যা বৃদ্ধি ঘটতে শুরু করে। এই প্রসেসটা হবে লগারিদম অনুসারে, এই যে এরকম, বুঝা গেছে, এই যে এই হারে। তাহলে কি, ব্যাকটেরিয়া পোষক কোষে মানিয়ে নেওয়ার পর ব্যাকটেরিয়া লগারিদম হারে তার সংখ্যা বৃদ্ধি ঘটাতে শুরু করে। লগারিদম হারে সংখ্যা বৃদ্ধি ঘটনাটা এই যে এই প্রসেসে হতে পারে, ঠিক আছে। তারপর কি, একটা সময় গিয়ে খাদ্য অবস্থার সংকট দেখা দিলে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি থেমে যায় কিংবা নিম্নমুখী হয়। কি হয়, ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি থেমে যায় কিংবা ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি নিম্নমুখী হয়। আমরা এই অবস্থাটাকে বলতেছি এই যে স্থির দশা। কি বলতেছি, স্থির দশা, ঠিক আছে। কি বলতেছি, স্থির দশা। স্থির দশা শেষ হওয়ার পর যদি ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি একদম নিম্নমুখী হয় এবং শেষে গিয়ে তার মৃত্যু ঘটে, এই অবস্থাকে আমরা বলতেছি মৃত্যু দশা। তাহলে 1, 2, 3, 4 এটা হচ্ছে কি ব্যাকটেরিয়া গ্রোথ কার্ভ। তোমরা কি বুঝতে পেরেছো? একটু দ্রুত বলো দেখি, বুঝতে পেরেছো কিনা একটু দ্রুত বলো। ঠিক আছে, তাহলে গ্রোথ কার্ভটা হচ্ছে ব্যাকটেরিয়া কোনো পোষক কোষে প্রবেশ করার পর সেখানে মানিয়ে নেওয়া থেকে শুরু করে তার সংখ্যা বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়া, সংখ্যা বৃদ্ধি নিম্নমুখী হওয়া এবং মৃত্যু পর্যন্ত যে সময়টা ব্যয় করে, এই সময়টাকে যদি রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তাহলে সেটাকে ব্যাকটেরিয়া গ্রোথ কার্ভ বলে। এর ধাপ 4টা: স্বাভাবিক দশা, সংখ্যা বৃদ্ধি, স্থির দশা, মৃত্যু দশা। স্বাভাবিক দশা কি করে, ব্যাকটেরিয়া পোষক কোষে প্রবেশ করে সেখানে মানিয়ে নেয়, সময় লাগে 30 মিনিট থেকে 8 ঘন্টা। সংখ্যা বৃদ্ধি দশা ব্যাকটেরিয়া কি করে, মানিয়ে নেওয়ার পর সে তার সংখ্যা বৃদ্ধি করা শুরু করে লগারিদম হারে, এক্সাম্পল দিয়েছি। স্থির দশায় গিয়ে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি বন্ধ হয়ে যায় অথবা নিম্নমুখী হয়ে যায়। মৃত্যু দশায় গিয়ে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি বন্ধ হয়ে গিয়ে একসময় গিয়ে ব্যাকটেরিয়া কি ঘটে, মৃত্যু ঘটে। এই যে 4টা অবস্থা। ওকে, বুঝতে পারছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল। তাহলে আমরা যাই পরবর্তী 5 নম্বর কোশ্চেনে আমরা যাই। উদাহরণ সহ অণুজীবের বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করো। একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। কেমন কোশ্চেন? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেন। ব্যাকটেরিয়া কিংবা অণুজীবকে কি কি বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভক্ত করা যায়? ঠিক আছে, ব্যাকটেরিয়া কিংবা অণুজীবকে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবিন্যস্ত করা যায়, ঠিক আছে। তাহলে বিভিন্ন বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি আছে, কোন জায়গায় নিচে আসলো কেন? বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে আছে নাম্বার ওয়ান, এটা আছে বাসস্থানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? বাসস্থানের ভিত্তিতে। বাসস্থানের ভিত্তিতে যেটা আছে যে ব্যাকটেরিয়া হতে পারে নাম্বার ওয়ান যে মৃত্তিকাবাসী,
যেসব ব্যাকটেরিয়া মাটিতে বসবাস করে, মৃত্তিকাবাসী, যেমন নষ্টক। নষ্টক মৃত্তিকায় বসবাস করতে পারে। পাশাপাশি আছে রাইজোবিয়াম, কি নাম? রাইজোবিয়াম, সে কি করতে পারে? মৃত্তিকায় বসবাস করতে পারে। নাম্বার 2 আছে জলজ, ঠিক আছে, যারা জলে বসবাস করে। এদের মধ্যে একটা হচ্ছে স্বাদু পানির, একটা বাস করে স্বাদু পানিতে, এটারও এক্সাম্পল নষ্টক। নষ্টক কিন্তু বিভিন্ন পরিবেশে বসবাস করতে পারে। আর একটা বাস করতে পারে হচ্ছে লবণাক্ত পানিতে, তাই কিনা? একটা বাস করতে পারে কি, যে লবণাক্ত পানিতে কিংবা সামুদ্রিক পানিতে। এরা হচ্ছে থিওথিরিক্স। থিওথিরিক্স এক্ষেত্রে এক্সাম্পল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা, এক্ষেত্রে এক্সাম্পল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন? এক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ? এক্ষেত্রে কিন্তু এক্সাম্পল মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তাহলে 1 নম্বরে কি গেল? বাসস্থানের ভিত্তিতে গেল। কেউ কেউ মৃত্তিকায় বসবাস করতে পারে, আবার কেউ কেউ জলে বসবাস করতে পারে। নাম্বার 2 যদি আমরা যাই, আমরা যাওয়ার চেষ্টা করছি। নাম্বার 2 হচ্ছে যে তাপমাত্রার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? তাপমাত্রার ভিত্তিতে, ঠিক আছে। তাপমাত্রার ভিত্তিতে কেমন হতে পারে? নাম্বার 1 হতে পারে তাপমাত্রার ভিত্তিতে যে ঠান্ডা ঠান্ডা তাপমাত্রা, যে ঠান্ডা সহনশীল, যে কি করতে পারে? ঠান্ডা তাপমাত্রা সহ্য করতে পারে। যেমন কি আছে? অ্যাজোটো ব্যাক্টর, অ্যাজোটো ব্যাক্টর, ঠিক আছে। এরা হচ্ছে এই যে নিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি এর সেলসিয়াস এর নিচ থেকে হচ্ছে এরা 15 ডিগ্রি পর্যন্ত বাঁচতে পারে। এরা হচ্ছে কি? এরা হলো ঠান্ডা সহনশীল, ঠিক আছে। তো ঠান্ডা সহনশীল 1 নম্বর গেল। নাম্বার 2 যদি আমরা যাই, এরা হচ্ছে মেসোফিলাস। মেসোফিলাস, মেসোফিলাস, মেসোফিলাসটা কি? এরা মধ্যম মানের ঠান্ডা সহ্য করতে পারে। কিরকম? যে এরা সহ্য করতে পারে হচ্ছে 15 থেকে 45, সরি কত, এরা সহ্য করতে পারে 15 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরা সহ্য করতে পারে। এক্ষেত্রে কে আছে? এক্ষেত্রে আছে নষ্টক। কে আছে? এক্ষেত্রে আছে নষ্টক। নাম্বার 3 যদি আমরা যাই, নাম্বার 3 তাপ পছন্দ করে যারা, তাপ পছন্দ, তাপ পছন্দকারী, ঠিক আছে, তাপ পছন্দকারী। এরা কি করে? এরা হচ্ছে 45 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাঁচতে পারে, ঠিক আছে। এক্সাম্পল অ্যাসপারজিলাস, এক ধরনের ছত্রাক কিন্তু, হ্যাঁ, অ্যাসপারজিলাস। আর একটা কি আছে? আর একটা হচ্ছে যে অতি তাপ সহ্যকারী। একটা কি? অতি তাপ। এই যে অতি তাপ পছন্দকারী, মানে তাপমাত্রা বেশি পছন্দ করে। এরা কিরকম পছন্দ করে? এরা একদম 80 থেকে 100 পর্যন্ত বেঁচে থাকতে পারে, ঠিক আছে। এরা কি? এরা হচ্ছে সালফোবুলাস, সাল, SALFOBOLUS, সালফোবুলাস। এই যে আমরা কয়টা বৈশিষ্ট্য বললাম? আমরা 2টা বললাম। একটা হচ্ছে বাসস্থানের ভিত্তিতে, আর একটা হচ্ছে তাপমাত্রার ভিত্তিতে, আরো কিন্তু আছে।
জি স্যার, তাহলে কয়টা গেল? দুইটা গেল নাকি? আচ্ছা, যে দুইটা যায়, নাম্বার 3 যেটা আছে যে অক্সিজেনের প্রয়োজনীয়তার ভিত্তিতে, এই দুইটা ক্লোজ করলাম। হুম, এই দুইটা ক্লোজ করলাম। আমরা যাব কয় নাম্বার? 3 নম্বরে। 3 নম্বরে যাব অক্সিজেন এর প্রয়োজনীয়তার ভিত্তিতে। প্রয়োজনীয়তার ভিত্তিতে 1 নম্বরে আছে বায়বীয়। এদের কি? এদের অক্সিজেন প্রয়োজন। এরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না, এরা বায়ুমণ্ডলে বসবাস করে। এরা কি? এরা হচ্ছে বায়বীয়। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে অবায়বীয়। ঠিক আছে, এদের অক্সিজেন প্রয়োজন নাই। এরা যারা অবায়বীয়, এদের অক্সিজেন প্রয়োজন নাই। এরা অক্সিজেন থাকলে এরা বাঁচতে পারবে না, এরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে। ঠিক আছে, নাম্বার 3 হচ্ছে কি? সুবিধাবাদী। নাম্বার 3 হচ্ছে সুবিধাবাদী অণুজীব। সুবিধাবাদী কারা? এরা হচ্ছে যে অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারবে, যদি অক্সিজেন নাও থাকে তবুও বাঁচতে পারবে। সুবিধাবাদী গেল। নাম্বার 4, নাম্বার 4 হচ্ছে যে বায়ু সহ্যকারী অবায়বীয়। বায়ু সহ্যকারী অবায়বীয়। ঠিক আছে, নাম্বার 5 অবায়বীয়। অবায়বীয় তো গেছে। আমার পাশে অর্ধবায়বীয় হওয়ার কথা, অর্ধবায়বীয়। এই যে দেখো, এটা কিসের ভিত্তিতে? অক্সিজেনের প্রয়োজনের ভিত্তিতে আমরা এভাবে ভাগ করতে পারি। ঠিক আছে, অক্সিজেনের কিসের ভিত্তিতে? প্রয়োজনের ভিত্তিতে ভাগ করতে পারি আমরা এভাবে। কি কি আছে এটা? বায়বীয় আছে, শুধুমাত্র অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে। অবায়বীয় অক্সিজেন ছাড়া এরা জন্মায়, অক্সিজেন থাকলে এরা জন্মায় না। সুবিধাবাদী, এরা উভয় পরিবেশে জন্মাতে পারে। বায়ু সহ্যকারী, এরা হচ্ছে, এরা মূলত অক্সিজেন অনুপস্থিতি ভালো জন্মায়, তো অক্সিজেন না থাকলে এরা বৃদ্ধি রহিত করে না সাধারণত। নাম্বার 5, যে অক্সিজেন অনুপস্থিতি জন্মে তবে ভালো বৃদ্ধির জন্য অক্সিজেন প্রয়োজন হয়। এই 5টা গেল কি? অক্সিজেনের প্রয়োজনীয়তার ভিত্তিতে। বায়বীয় বুঝেছি, এদের অক্সিজেন প্রয়োজন হয়, অক্সিজেন না থাকলে এরা বাঁচবে না। অবায়বীয়, এদের অক্সিজেন প্রয়োজন হবে না, অক্সিজেন থাকলে এরা মারা যাবে। সুবিধাবাদী, অক্সিজেন থাকলেও বাঁচবে, না থাকলেও বাঁচবে। বায়ু সহ্যকারী, ঠিক আছে, এরা অক্সিজেনের উপস্থিতি দ্বারা বাঁচতে পারে, যদি অক্সিজেন না থাকে তবু কিন্তু এদের বৃদ্ধি চলতে থাকবে, তবে এদের জন্মানোর জন্য অক্সিজেন প্রয়োজন হয়। যারা অর্ধবায়বীয় কিংবা অনুবায়বীয়, এদের ক্ষেত্রে ব্যাপারটাও মোটামুটি একই রকম। কিরকম ব্যাপার? এদের ক্ষেত্রে হচ্ছে যে অক্সিজেন অনুপস্থিতিতে জন্মে, তবে ভালো বৃদ্ধির জন্য এদের অক্সিজেন প্রয়োজন আছে। ঠিক আছে, নাম্বার 4 যদি আমরা যাই, পিএইচ এর ভিত্তিতে। এরা হচ্ছে যে 1 নম্বরে হতে পারে যে অম্লীয়, যারা কম পিএইচ এ জন্মায় এরা হচ্ছে অম্লীয়। নাম্বার 2 ক্ষারীয়, ঠিক আছে, এরা বেশি পিএইচ এ জন্মায়। নাম্বার 3 লবণ, এরা লবণেও জন্মাতে পারে। নাম্বার 5 যদি আমরা যাই, পুষ্টির ভিত্তিতে। কার ভিত্তিতে? পুষ্টির ভিত্তিতে। এরা হতে পারে নাম্বার 1 হতে পারে পরভোজী। ঠিক আছে, পরভোজী এরা কারা? এরা হতে পারে মৃতজীবী, যারা মৃতজীব থেকে খাদ্য গ্রহণ করে। এরা হতে পারে পরজীবী, যারা অন্য জীব থেকে খাদ্য গ্রহণ করে। ঠিক আছে, এরপর এরা হতে পারে মিথজীবী, অন্য জীবদের ভিতরে এরা উপকৃত দেওয়ার মাধ্যমে জন্মাতে পারে। নাম্বার 2 কি আছে? স্বভোজী। স্বভোজী কারা? স্বভোজী হচ্ছে কিছু আছে সালোক সংশ্লেষণ করতে পারে, ঠিক আছে, সংশ্লেষণকারী। আর একটা হচ্ছে রাসায়নিক সংশ্লেষণকারী। ঠিক আছে, যারা সালোক সংশ্লেষণকারী তারা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, এরা ক্লোরোফিল
থাকার মাধ্যমে ভিন্ন রঞ্জক পদার্থের মাধ্যমে এরা সালোক সংশ্লেষণ করতে পারে, এরা খাওয়া তৈরি করতে পারে। আবার কিছু কিছু আর্কি ব্যাকটেরিয়া আছে, যারা আদিম ব্যাকটেরিয়া, আমরা আর্কি ব্যাকটেরিয়া কিন্তু পড়ছিলাম, আমরা কিন্তু আর্কিয়া পড়েছিলাম। এরা কি করে, এরা হচ্ছে রাসায়নিক বস্তু সংশ্লেষ করতে পারে, যেমন ধরো কোনো গ্যাস, মিথেন, ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে কিনা, এরা কি করতে পারে, এরা তৈরি করতে পারে। যারা মৃতজীবী, এরা কি করে, মৃত জীবদেহ গ্রহণ করে থাকে। যারা পরজীবী, যারা অন্য জীবদেহের উপরে খাদ্য গ্রহণ করে থাকে। যারা মিথজীবী, দুইটা জীব মিলে একত্রে বসবাস করে, উভয় উপকৃত হয়। এটা খুবই সহজ, শ্রেণীবিন্যাস তুলনামূলক খুবই সহজ, তাই কিনা? আচ্ছা, আমাদের আর একটা কোশ্চেন থাকার কথা, সেটা হচ্ছে প্রজন্মকাল এবং বৃদ্ধির হার। এটা হচ্ছে আজকের আমাদের লাস্ট কোয়েশ্চেন। ঠিক আছে, প্রজন্মকাল আমরা সংজ্ঞা লিখি, আবাদ মাধ্যমে, আবাদ মাধ্যমে বা কালচার মিডিয়াম, যেটাকে আমরা বলতেছি কালচার মিডিয়াম মানে আবাদ মাধ্যম, কোন অণুজীব, এটা একটা অণুজীব, এর দ্বিগুণ হতে যে সময় লাগে, আমরা এটাকে বলতেছি প্রজন্মকাল। বুঝা গেছে? আবাদ মাধ্যম মানে কি, কালচার মিডিয়ামে, গবেষণাগারে, পরীক্ষাগারে, ঠিক না? কোন অণুজীব সংখ্যায় দ্বিগুণ হতে যে সময় লাগবে, এটাকে বলা হচ্ছে প্রজন্মকাল। যেমন ইকোলাই ব্যাকটেরিয়া আছে না, ইকোলাই ব্যাকটেরিয়া, ইকোলাই ব্যাকটেরিয়ার সময় কিন্তু লাগে 15 মিনিট। কত মিনিট? সে কিন্তু মাত্র 15 মিনিট লাগে আবাদ মাধ্যমে। আবাদ মাধ্যমে সে 15 মিনিট সময় পাইলে সে একটা থেকে দুইটা হয়, দুইটা থেকে চারটা হয়, চারটা থেকে আটটা হয়, আটটা থেকে 16টা হয়, 2 মিনিট। ঠিক আছে, এরকম। আবার একটা আছে যক্ষার, যক্ষার হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম, মাইকো ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়াম, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, টিউবারকুলোসিস, এটা কি, এটা যক্ষার, যক্ষার ব্যাকটেরিয়া, এর সময় লাগে 8 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, তাহলে আমরা কি প্রজন্মকাল বুঝছি? একটু কমেন্ট করো দেখি, আমরা কি প্রজন্মকাল বুঝেছি? একটু দ্রুত কমেন্ট করো। আমরা কি প্রজন্মকাল বুঝেছি? একটু দ্রুত কমেন্ট করো, দ্রুত। আমরা কি প্রজন্মকাল বুঝেছি? একটু দ্রুত কমেন্ট করবা। ঠিক আছে, 2 নম্বরে কি, বৃদ্ধির হার, বৃদ্ধি হার। ঠিক আছে, প্রতি ঘন্টায়, প্রতি ঘন্টায় একটা অণুজীব থেকে যে কয়েকটি হচ্ছে অণুজীব সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে বৃদ্ধির হার। কিসে? প্রতি ঘন্টায়। কিসে? প্রতি ঘন্টায়। কোনো একটা অণুজীব, এই যে একটা অণুজীব, সে যে কয়টা অণুজীব সৃষ্টি করলো, এটাকে তার হচ্ছে বৃদ্ধির হার। আমরা যদি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, সাপোজ কলেরা ব্যাকটেরিয়া, ভাইব্রিও কলেরি, সে কি করছে, 1 ঘন্টায় সে 6টা সংখ্যা বৃদ্ধি করতে পারছে। সে 1 ঘন্টায় সে বংশ বিস্তার করে 6টা কলেরা ব্যাকটেরিয়া সৃষ্টি করছে। তাহলে তার বৃদ্ধির হার কত? 6। বুঝা গেছে? তাহলে বৃদ্ধির হার বুঝতে পারছো? তাহলে প্রতি ঘন্টায় কোনো ব্যাকটেরিয়া যে সংখ্যক অপত্য ব্যাকটেরিয়া সৃষ্টি করে বা যে সংখ্যক সংখ্যা বৃদ্ধি করে, সেটা হচ্ছে বৃদ্ধির হার। আর কোনো ব্যাকটেরিয়া কালচার মিডিয়ামে দ্বিগুণ হতে যে সময় লাগে, সেটা হচ্ছে প্রজন্মকাল। এটা ছিল 9ম অধ্যায়ের ক্লাস। আমরা আজকে ক্লাসে মোট 6টা কোয়েশ্চেন পড়েছি। যেভাবে পড়তে বলেছি সেভাবে পড়বা। বোঝা গেছে? আমাদের নোটের কাজ একটু দ্রুত গতিতে চলছে, একটু সময় লাগবে। প্রজন্মকাল মানে তো জেনারেশন টাইম, এর ইংরেজি নাম জেনারেশন টাইম। আর বৃদ্ধির হার, এর ইংরেজি নাম হচ্ছে গ্রোথ রেট, গ্রোথ রেট, গ্রোথ রেট মানে হচ্ছে বৃদ্ধির হার। ঠিক আছে, আর জেনারেশন টাইম মানে হচ্ছে প্রজন্ম কাল। এই হচ্ছে অবস্থা। কোনো কোয়েশ্চেন একটু দ্রুত করো, কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত করো, 1 মিনিটে কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত কমেন্ট করো।
ওকে, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমরা আরেকটা ক্লাসের মাধ্যমে আগামীকাল আমরা মাইক্রোবায়োলজি শেষ করব। যেসব প্রশ্ন আমরা শুরু থেকে পড়েছি তোমরা একটু A to Z লিস্ট করবা, ঠিক আছে? প্রথম অধ্যায় থেকে আজকে পর্যন্ত যতগুলো প্রশ্ন পড়ছে একটু লিস্ট করবা। আমি আশা করছি তোমাদের এর বাইরে আর কোনো প্রশ্ন পড়তে হবে না। এ পর্যন্তই, ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।